রজনী সাদমানকে টেক্সট করলো তার খিদে পেয়েছে। মিনিট 10 পার না হতেই সাদমান ভাতের প্লেট নিয়ে হাজির। রজনী জানতো হয়তো সাদমান জেগে আছে, কিন্তু খাবার নিয়ে যে একেবারে রুমে চলে আসবে সেটা ভাবতে পারেনি। সাদমান খাবার প্লেটটা বিছানায় রেখে রজনীকে বলল, ফ্রেশ হয়ে আসো। রজনী ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাবারটা খেতে আরম্ভ করলো। সাদমান বসে বসে রজনীর খাওয়া দেখলো। আপনি খেয়েছেন? সাদমান হ্যাঁ জানালো। রজনী ছটপট করে খেয়ে নিল। খাওয়া শেষ হলে সাদমান প্লেটটা নিয়ে বলল, ঘুম কি আসবে আর? রজনী বিছানায় শুতে শুতে বলল, চেষ্টা করে দেখি। করুন। গুড নাইট। আপনাকেও। সাদমান চলে গেল। পরের দিন সকালে রজনীকে রজনীর বাসায় দিয়ে আসে সাদমান। সাফায়াত রুয়াত ভার্সিটিতে এসেছে। রোহান নেহালও এসেছে। রোহান নেহাল মাঠেই দাঁড়িয়েছিল। রুয়াত আসা মাত্রই রোহান খেয়াল করেছিল রুয়াত পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান জিজ্ঞাসা করে বসে, কেমন আছে রুহাত? রুয়াত পেছনে ফিরে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এই তো চলছে বেশ। আলহামদুলিল্লাহ বলতে শিখুন। হ্যাঁ সরি। ফর ওয়াই? কুয়াকাটায় করা বিহেভিয়ারের জন্য ফলটা আমারই ছিল। ভুলটা বুঝতে পেরেছেন তাতেই হবে। সরি বলতে হবে না, আসি, ভালো থাকবেন। রুয়াত চলে গেল। নেহাল রোহানকে ধাক্কা দিয়ে বলল, তলে তলে এখনো ভালোবাসছো নাকি? ভালোবাসা সেটা চিরকাল থেকে যাবে মনের গোপনে, অতি সংগোপিত ভাবে। তাইলে আর বিয়ে শাদী করে আরেক মাইয়ার জীবন নষ্ট করিস না। তোর শালিরে এনে দিবি? সো স্যাড। আর বউয়ের কোনো ভুল নেই। রোহান হাই তুলতে তুলতে বলল, তোর তো আছে, তাতেই চলবে। নেহাল ভেঙচি কেটে বলল, আমার বোনকে পাওয়ার জন্য রাজপথে নামলো তোর মতো স্যাকা করে সাথে আমার বোনকে দেব না। একটা ইশারা দিলেই নীতি চলে আসবে। সো বড় বড় ভাষণ বন্ধ কর। একটু না হয় দিলামই ভাষণ। সবাই তো একা একা তুই ভাষণ দিস, আমার তো দিতে দাস না। বয়স হয়নি বাচ্চা ছেলে তোমার ভাষণ দেবার। আগে বয়স হোক, তারপর ভেবে দেখব। শুক্রবার ছুটির দিন। নওফিল বসে আছে সিলেটের হবিগঞ্জ জেলার এক 5 তলা বিল্ডিংয়ের বেলকনিতে। গতকাল রাতে এসেছে নতুন ফ্ল্যাটে। নওরিন ঘুমাচ্ছে বিছানায়। নওফিলের হাতে জ্বলন্ত সিগারেট। সিগারেট খাওয়ার তেমন অভ্যাস নেই, তবে আজ খেতে ইচ্ছে করছে বিধায় সে খাচ্ছে। সিগারেটের ধোঁয়ার মতো তার স্মৃতি থেকে কিছু অজানা লুকায়িত স্মৃতি বেরিয়ে আসছে। ফারজানা যে নওফিলের সেকেন্ড ওয়াইফ ছিল, রজনীর সাথে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই ফারজানের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। যখন নওফিল শুনেছিল রজনী আর মা হতে পারবে না, ফারজানাকে ভালোবেসেই বিয়ে করেছিল নওফিল। বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছিল ফারজানা, যা রজনী আজও জানে না। নওফিল রজনীকে ডিভোর্স দিয়ে ফারজানাকে বিয়ে করে। নওফিল পরকীয়া করেছিল, অথচ রজনী তা জানলও না। দিনের পর দিন ঠকিয়েছে নওফিল রজনীকে। রজনী খুনাক্ষরেও টের পায়নি। পেলে বোধহয় তখনই নওফিলের প্রতি এক আকাশসম ঘৃণা জমা হতো। নওফিল খুব সূক্ষ্মভাবে রজনীর থেকে এই বিষয়টা লুকিয়ে গিয়েছে। রজনী মা হতে পারবে না এটা জানার পর নওফিল ভেঙে পড়লে নওফিল এর কলিগ ফারজানা সেটারই সুযোগ নেয়। রজনীর নামে এটা সেটা বলে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। ফারজানা দেখতে শুনতে অসম্ভব সুন্দরী ছিল, যা দেখে নওফিল দুর্বল হয়ে গিয়েছিল। তারপরে তাদের মধ্যে গড়ে ওঠে সম্পর্ক। অথচ বিয়ের 1 বছর পার হতেই চলে যায় ফারজানা অন্য এক পুরুষের সাথে। নওফিল সেদিন নির্বাক ছিল, বুঝতে পেরেছিল রিভেঞ্জ হয়েছে, তাই দোষ নিজের ভেবে চুপ রইল। সিগারেট শেষ হয়ে আসতে সেটা ছুঁড়ে ফেলে দেয় নওফিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, কেটে যাক বছর, পেরিয়ে যাক বসন্ত, তোমার সাথে আমার মতো পাপিষ্টের আর দেখা না হোক। আমি ভালো ছেলে, ভালো স্বামী হয়তো হতে পারিনি, তবে আদর্শ পিতা হয়ে ঠিক নিজেকে প্রমাণ করব। বাবা হিসাবে আমি আমার মেয়ের কাছে একজন সুপার হিরো। তোমার জীবনের সব অতীত
অধ্যায় আমাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা হোক। তোমার অভিমান অভিযোগ অন্য কাউকে ঘিরে হোক নতুন করে। সাদমান নিশ্চয়ই সব জেনেই বিয়ে করেছে তোমায়। খুব উন্নত মানের চিকিৎসা হোক তোমার। আমার মাতৃত্বের অনুভূতির স্বাদ কেমন তা অনুভব করো। ভালো থেকো। আমার অস্তিত্ব জুড়ে তোমার আর কেউ নেই আমার মেয়ে ছাড়া। সাদমানের বাবা আর মা দুপুরে এসেছে সাফায়েতের বাসায় আমেরিকা থেকে। সাদমান কাল যাবে ফ্যামিলি নিয়ে রজনীদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তবে সাদমান তার বাবার সাথে আলাদা একটু কথা বলবে বলে একাকী রয়েছে বাবার সাথে। সাইদুল ইসলাম ছেলেকে এখনো চুপ থাকতে দেখে বলল, কি বলবি, এখনো বলছিস না কেন? কিছু কথা বলবো, প্র্যাকটিক্যালি ভাববে। বল। একটা মেয়ে যে কখনো মা হতে পারবে না, কিন্তু একটা ছেলে মেয়েটাকে অসম্ভব ভালোবাসে। ছেলেটা রাজি মেয়েটা সব জেনে বিয়ে করতে, কারণ ছেলেটার কাছে সব কিছুর আগে মেয়েটা। ছেলেটাকে আর মেয়েটাকে কোন নজরে দেখছো? ভালো নজরেই। বাচ্চা হবে না এটাতে তো ছেলে মেয়েটার দোষ নেই। দুজন যেহেতু দুজনকে ভালোবাসে তাহলে বিয়ে করবে, তারপর বিভিন্ন পদ্ধতি অনুসরণ করবে যদি মনে হয় তাদের বাচ্চা দরকার। মানে তোমার আপত্তি নেই মানে এমন বিয়েতে? না, তোর মায়েরও তো এমন সমস্যা হয়েছিল, বাচ্চা কনসিভ হচ্ছিল না। অনেক চিকিৎসা সাধনা করার পর তুই হলি, এরপর আর কনসিভ করতেই পারেনি তোর মা। আমরা জানি, দেখেছি এই সিচুয়েশন, তাই বুঝি। সাদমান সাইফুল ইসলামকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, এই জন্যেই তোমাকে এত ভালোবাসি বাবা, লাভ ইউ। রুয়াদ আজ ভীষণ রান্না নিয়ে ব্যস্ত। খালা শ্বশুর খালা শাশুড়ি এসেছে বলে কথা, একা হাতে সব রান্না করছে। শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে বোনের সাথে গল্প করতে। বোন অনেক বছর পর এসেছে, গল্প করবে, সুখ দুঃখ শেয়ার করবে, এটাই তো হবার কথা। সাফায়াত রুয়াদকে হেল্প করছে। রুয়াদ না করেছিল কিন্তু সাফায়াত শুনল না। সাফায়াত এটা ওটা এগিয়ে দিচ্ছে, আবার পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে। রুয়াদ বারবার বলছে, আর হেল্প করতে হবে না, ফ্যানের নিচে গিয়ে বসুন। সাফায়াত পাখা দিয়ে বউকে বাতাস করতে করতে জবাব দেয়, তোমাকে গরমে রেখে আমি ফ্যানের নিচে বসে শরীর জুড়াবো? নো ওয়ে। আমিও হেল্প করব তোমায়। স্ত্রীর হাতে হাতে হেল্প করা উচিত প্রত্যেক স্বামীর। আমার ভালো লাগছে না, আপনি গরমে ঘেমে একাকার হয়ে গেছেন। গরম তো সহ্য করতে পারেন না, জানি কষ্ট হচ্ছে, যান না। তোমারও তো কষ্ট হচ্ছে রুয়াদ, নিজের দিকে তাকিয়েছো? পরনের শাড়ি ভিজে গেছে, তাই কথা কম বলো। দুজনে মিলে করলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। রুয়াদ হাল ছেড়ে দিল। তরকারিতে ঝোল দিয়ে সাফায়েতের থেকে পাখাটা নিয়ে বলল, চুপচাপ দাঁড়ান, আমাকে একা বাতাস করলে চলবে? রুয়াদ বাতাস করা শুরু করলো। সাফায়েতের বুকে হাত গুজে রুয়াদকে দেখতে লাগলো। শাড়ির আঁচল কোমরে গোজা, উন্মুক্ত ফর্সা পেট বেশ আকর্ষণীয়, তৈলাক্ত মুখে খাম ব্লাউজ ভেজা। অথচ কি সুন্দরী না লাগছে তার বউকে এই রূপে। রুয়াদ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি দেখছেন এভাবে? সাফায়েত বাঁকা হেসে বলল, তোমাকে? আমি কি নতুন, আগে দেখেননি? দেখছি, তবে আজ নতুনভাবে আবিষ্কার করছি তোমায়। যেমন? সুন্দর লাগছে তোমায়। এই বিশ্রী বেশে? এটা মোটেও বিশ্রী বেশ না, গিন্নি গিন্নি লাগে। আমি তো গিন্নি। সাফায়াত ইমতিয়াজ নোয়াসের। সে কপাল গুনে আমাকে পেয়েছে, তার দিন রাত শুকরিয়া আদায় করা উচিত। করে তো রোজ প্রতি মিনিটে মিনিটে। সত্যি তোমার মতো একজনকে আমার জীবনে প্রয়োজন ছিল। আম্মা আমাকে বেস্ট গিফট দিয়েছে তোমাকে আমার জীবনে এনে। আমাদের নিয়ে একটা গল্প লেখা উচিত। কিসের গল্প? আচ্ছা, ছাত্রীর প্রেমে পড়ে ভার্সিটি স্যার যখন বউ পাগল। নামটা কেমন জোশ, তাই না? পুরাই করলার জুস। তরকারি হয়ে গেছে, নামাও। রুয়াদ তরকারি নামাতে নামাতে বলল, আমার চেনা জানা অনেক রাইটার আছে জানেন, তাদের বললে আমাকে আর আমার জামাইকে নিয়ে একটা গল্প লিখে দেন। আমরা আইডল টিচার স্টুডেন্টদের, তারা আমাদের গল্প পড়ে ইন্সপায়ার হবে। তোমার মাথা হবে। আমার সুইট মুডটার 12-14টা বাজিয়ে দিলা। রান্না তো শেষ, আমি শাওয়ারে গেলাম, থাকো। নেহাল আজ রোহানের বাসায় এসেছে। কাল সভা আছে, সেজন্য দু বন্ধু মিলে সভার প্ল্যান করছে। রোহান বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ভাবছি জীবনটা নিয়ে পুনরায় ভাববে, বুঝলি?
যেমন? বিয়ে শাদি করবো দ্রুত। কারে? রুয়াত তো ম্যারিড। রোহান রাগী চোখে তাকালো। শালা দিলি না আমার মুডটা নষ্ট করে। রুয়াতের জায়গায় রাখ। রুয়াত হ্যাপি আছে, তাতেই আমি হ্যাপি। তাহলে বিয়ে করবি কে? হ্যাপি থাক, বিয়ে করে জীবন বরবাদ করিস না। তুই তাইলে করবি কেন বিয়ে? বোঝা আমাকে। আমি তো হ্যাপি না, দুঃখে আছি, সেই জন্য বিয়ে করে হ্যাপি হব। আমার তো এক্স নেই যার সুখ দেখে হ্যাপি হব, আছে একটা গার্লফ্রেন্ড শুধু। শালা তুই আমাকে সিরিয়াসই হতে দিবি না। নিশ্চয় কোনো পাপ করেছিলাম আগের জন্মে, তার জন্য প্যারাস্বরূপ খোদা তোরে আমার জীবনে পাঠাইছে। তুই তাইলে শয়তান আসলে, তাই তোরে ভালো বানাইতে আমার ফেরেশতার স্বরূপ পাঠাইছে তোর জীবনে, তাই বলছি ভালো হ। খারাপ ছিলামই বা কবে? শোন, নেক্সট ইয়ার বাচ্চার বাপ হব। তোর ছেলেকে আমার মেয়ে দিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ছ্যাঁকাখোর কাকে বলে আমার মেয়েকে দিয়ে দেখিয়ে দিব তোর ছেলেকে। আমি তো বিয়েই করলাম না, তুই আমার সন্তানদের ছ্যাঁকা দেওয়া অবধি চলে গেছস। তোর ছেলে হোক দোয়া করি, আর ছ্যাঁকা আমি খাওয়াবো মেয়ে দিয়ে। ছেলে হলে ছেলেকে বলবো, যা বাপ আমার নেহালের মেয়েকে উঠিয়ে এনে বিয়ে কর, আমি আছি তোর পাশে। মেয়েটা ভীষণ পাজি বাপের মতন, বিয়ে করে টাইট দে। আমার ছেলেকে ছ্যাঁকা দেয়, কত বড় সাহস! হোস্টেলের রুমে এক মনে রোহানের ছবি দেখছে নীতি। হাবিবা ঘড়ি ধরে পাক্কা 30 মিনিট সেটা দেখে চলছে। এবার বলেই উঠল, তুই কাউকে ভালোবাসিস? সময় নিল না নীতি, মুহূর্তেই গড়গড় করে বলে দিল, হ্যাঁ, অসম্ভব রকমের ভালোবাসি একটা মানুষকে। তার ছবি কি এত মনোযোগ দিয়ে দেখছিস? হ্যাঁ, আমার ভালোবাসা। কতদিনের সম্পর্ক? আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা কোনো রিলেশনেও নাই। তাহলে এটা আবার কেমন ভালোবাসা? একটা শুদ্ধ ভালোবাসা এটা। এখানে কোনো এক্সপেকটেশন নাই তাকে নিয়ে। তাহলে তাকে পাওয়া চান্স কত? স্মিত হাসল নীতি, সময়ে শুধালো, হয়তো 0%। পাওয়ার চান্স 0%? তাহলে ভালোবাসিস কেন? ভালোবাসলেই যে তাকে পেতে হবে এটা কোথায় লেখা আছে? হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, সে তোকে ভালোবাসে। না তো, সে তো আমায় ভালোবাসে না। সে তোকে ভালোবাসে না, পাওয়ার চান্সও নেই, তাহলে ভালোবাসতে গেলি কেন? আল্লাহ যদি মুখ তুলে ভিক্ষা হিসাবে দিয়ে দেয় সেজন্য। বোকা মেয়ে তুই। এটা আমি নিজেও মানি। তাহলে ভুল কেন করছিস বারবার? কেউ একজন একদিন নিজ অধিকারে ভুলগুলো সংশোধন করে দিবে, তাই। এটা সিনেমা না, আর না কোনো রূপকথার গল্প। মনের মিল দুজন দুজনার না থাকলে পাওয়া অসম্ভব। জানি না, তবে মন বলেছে আমি তাকে পাবো। দোয়া করি পা। ডিম নেই, রান্না করব কি? থাক, দোকান থেকে ডিম নিয়ে আসি। নীতি বাহিরে তাকালো, আকাশে সন্ধ্যা নেমে এসেছে। নীতি বিছানা থেকে বলল, তুই থাক, আমি নিয়ে এসছি। সন্ধ্যা নেমে গেছে, একা যাবি? কোনো সমস্যা হবে না। নীতি চলে গেল। হোস্টেল থেকে 15 মিনিট হাঁটলেই দোকান। নীতি ও ওড়নাটা ভালো মতো জড়িয়ে হাঁটা ধরল। সামনে একটু নির্জন রাস্তা, পাশেই জঙ্গল, সেখানে মানুষের আনাগোনা কম থাকে। নীতি পা চালিয়ে হাঁটা দিল আগের তুলনায়। দোকানে এসে 2 হালি ডিম নিয়ে ফের হাঁটা ধরল বাড়ির দিকে। জঙ্গলের কাছে আসতেই দেখল সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে নিলয় আর তার বন্ধুরা। নীতির ভেতর আত্মা শুকিয়ে গেল ভয়। পেছনে তাকালো, কেউ নেই। আগে থেকেই জানতো নিলয় নীতি এসেছে এখানে, কারণ নীতির বাসার নিচে তার চেলারা দাঁড়িয়েছিল। নীতি বের হতে ইনফর্ম করে, নিলয় চলে আসে। নীতি কাপা বুক নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নিলয় হাত ধরে ফেলে। নীতি ভয়ে মুখ ভীত হলো। হাত ছাড়ানোর জন্য মুচড়া মুচড়ি করলে নিলয় শরীর থেকে ওড়নাটা এক টান দিয়ে খুলে মুখ বেঁধে দিল। ধস্তাধস্তির সময় ডিমগুলো পড়ে রাস্তায় ভেঙে পড়ল। নিলয় ওড়নাটা হাতে পেঁচিয়ে নিয়ে বাইকে বসতেই বাইক টান দিল জঙ্গলের ভেতর। নীতি হুড়মুড়িয়ে রাস্তায় পড়ে গেল। বাইকের সাথে সাথে নীতির দেহটাও যেতে লাগলো সেই পিচ ঢালা রাস্তা দিয়ে।
রাস্তার ধারে ক্ষত বিক্ষত হতে লাগলো দেহটা। পিঠের নিচের জামা ছিঁড়ে পিঠের চামড়া খসতে শুরু করলো। মুখ দিয়ে আওয়াজ করতে পারল না, মুখ বাঁধা থাকায়। রাস্তায় রক্ত ঝরতে লাগলো। নীতির মনে হলো তার পিঠের মাংস খুলে খুলে পড়ছে। ব্যথায় চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। অসহ্য সেই ব্যথা। নীতি চিৎকার করে ডাকতে পারছে না কাউকে। 2 হাত জখম হয়ে গেছে। শরীরের কাপড় রক্তে ভিজে লাল হতে শুরু করলো। জঙ্গলের শেষ প্রান্তে এসে বাইক থামালো নিলয়রা। নীতির অবস্থা শোচনীয়। গাল কেটে নাক ছেলে রক্ত বের হচ্ছে। কানের এক পাশের অর্ধেক নেই। নিলয় ওড়নাটা ছাড়াতেই নীতি পাগলের মতো নিজের ক্ষত বিক্ষত শরীর জড়িয়ে ধরে গগন বিদারে চিৎকার করে উঠল। শরীরে তার অসহ্য ব্যথা। নীতি পারছে না সইতে। হাত মুহূর্তে রক্তে ভিজে গেল। নিলয় সেটা দেখে অট্ট হাসিতে মেতে উঠছে। নীতিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলে, বলেছিলাম না আমার হয়ে যা, বলি না সবার সামনে আমার গালে চর বসালি, তার শোধ আমি নিব না। তোর এমন অবস্থা করব যে কোনো পুরুষ যেন তোর এই বিভৎস চেহারা দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। নীতি ভয়ে 2 কদম পিছিয়ে গেল। বসা থেকে উঠে দৌড় দিতে নিলে নিলয় চোর টেনে ধরে। নীতি পাগলের মতো হাত জোর করে আকুতি করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। নিলয় ছাড়ল না। তার বন্ধুদের সামনে নীতির কাপড় টেনে ছিঁড়তে লাগলো। নীতি ক্ষত বিক্ষত শরীর নিয়েই নিলয়ের পা চেপে ধরে বলল ছেড়ে দিতে, তার এত বড় সর্বনাশ না করতে। নীতির সারা শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে। মাংস খসে যাওয়া জায়গায় ময়লা ঢুকে পড়েছে। নিলয় নীতির শরীরের কাপড় ছিঁড়তে লাগলো। নীতি আর্ত চিৎকার করে বলতে লাগলো, ভাই, ও ভাই বাঁচাও, রোহন ভাই বাঁচান আমাকে, নিলয় প্লিজ ছেড়ে দিন। নিলয় শুনল না। নীতির শরীর নিয়ে মেতে উঠল। নীতির মনে হলো সে নরক যন্ত্রণা পাচ্ছে। নীতির আর্তনাদ কারো মনকে টলাতে পারেনি। শরীরের এমন হাল, তার উপর এমন নির্যাতন নীতি নিতে পারছে না। মাটি খামছে, চিৎকার করে উঠছে, চোখ দিয়ে ঝরছে জল। শুধু নিলয় না, তার 3 বন্ধুও ভোগ করলো নীতির শরীরটাকে। নীতি ভাবতেই পারছে না তার সাথে এটা হচ্ছে। তাকে ধর্ষণ করা হচ্ছে। সে নিজেকে বাঁচাতে পারছে না। তার চোখের সামনে রোহানের মুখটা ভেসে আসছে। তার বাবা, তার ভাই, মায়ের মুখটা ভেসে আসছে। তার বাবা ভাই জানতে পারছে না তাদের কলিজার টুকরোকে দল বেঁধে গণধর্ষণ করা হচ্ছে। নীতির চিৎকার, নীতির পরিণতি দেখে প্রকৃতিও আজ স্তব্ধ। কোথায় তার ভাই আর কোথায় রোহান ভাই? তারা কেন বাঁচাতে আসছে না তাকে? নিলয়রা ধর্ষণ করেই ক্ষান্ত হলো না। সাথে করে আনা এসিড নীতির মুখে ছুঁড়ে মারল। নীতি মুখ চেপে ধরল। আল্লাহ গো, মা গো, মরে গেলাম বলেই ছটফট করতে লাগলো। নীতির এমন আর্ত চিৎকার কারো কান অবধি পৌঁছালো না। নিলয় তার বন্ধুদের নিয়ে চলে গেল নীতিকে ফেলে। নীতির মুখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে মুখ। মাটিতে গড়াগড়ি করা শুরু করলো। ব্যথা তার সহ্য হচ্ছে না। এর চাইতে মৃত্যুই ভালো। নীতির মনে হচ্ছে এই বুঝি জীবন প্রদীপ নিভে যাবে। বাবার মুখটা আর দেখা হবে না। মায়ের কোলে মাথা রেখে ঘুমানো হবে না। ভাইয়ের সাথে খুনসুটি করা হবে না। আর রোহান, লোকটা বলেছিল তাকে ভালোবাসতে না। নীতি চলে গেলে লোকটাকে ভালোবাসবে কে? লোকটার সাথে সংসার বুঝি আর এই জন্মে হবে না। লোকটার মুখে ভালোবাসি শব্দটা আর শোনা হবে না। নীতির অপেক্ষারা বুঝি আর দীর্ঘ হবে না। তার রোহান ভাই যখন দেখবে নীতি আর নেই, তাকে জোর করে ধর্ষণ করেছে, মুখে এসিড নিক্ষেপ করেছে, বাঁচার জন্য পাগলের মতো মিনতি করেছে, কত যন্ত্রণা পেয়েছে, নীতি তার রোহান ভাইকে উপলব্ধি করতে পারবে? নীতি প্রাণপণে চেষ্টা করেছে নিজেকে বাঁচাতে, কিন্তু এতগুলো পুরুষের সাথে তার এই রক্তে সজ্জিত দেহ পারেনি। সে বাঁচতে চেয়েছিল, ঘর বাঁধতে চেয়েছিল তার ভালোবাসার সাথে। অথচ কয়েক মিনিটের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা ঘটে গেল নীতির সাথে। সামান্য এক চরের শোধ নিতে হলো এতটা ভয়ঙ্করভাবে।
পৃথিবীও বুঝি আজ লজ্জা পাচ্ছে নীতির এমন পরিণতি দেখে। সুদূর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। পাখিরা ডানা ছাপটে নিড়ে ফিরছে। পৃথিবীর বুক